নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আজকের এই পডকাস্টে এসেছি। আজ পডকাস্টে আসার কারণ, আমাদের সঙ্গে পেয়েছি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জাতীয়তাবাদী সংস্থা যে বন্দে মাতরম মঞ্চ, এই মঞ্চের সাধারণ সম্পাদক শুদ্ধ সত্য রায়। তিনি আজ আমাদের মধ্যে আছেন, তাকে পেয়েছি। শুদ্ধ সত্য রায় তিনি শুধু বন্দে মাতরম মঞ্চের সাধারণ সম্পাদক তাই নয়, তিনি খুবই তার বড় কাজ তিনি করছেন। বালুচিস্তান লিবারেশন আর্মি, এই লিবারেশন আর্মির ওপরে, বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম, তাদের লিবারেশন আর্মি, এর উপরে তিনি একটি বইও লিখছেন। সেই জন্য আজ আমরা তাকে পেয়েছি। আমরা তার কাছ থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি শুধু নয়, আমরা তার কাছ থেকে জেনে নেব কিভাবে পাকিস্তানের সামনে বিপদ ঘনিয়ে আসছে। এখন যে শুধু তালিবানের সঙ্গে লড়াই শুরু হয়েছে তা তো নয়, পাকিস্তান নানা রকম সমস্যায় ভুগছে। এই প্রসঙ্গে মনে পড়ে 2022 সালের 2রা জুন তারিখে পাকিস্তানের সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান, সে সময় সদ্য পদচ্যুত ইমরান খান, তিনি তার গদি হারিয়েছিলেন। তাকে পদত্যাগ করা হয়, অ্যারেস্ট করা হয় 9 মে 2022 তারিখে। তারপরে তিনি 2022-এরই 2রা জুনের 2 তারিখ, অর্থাৎ অল্প প্রায় 2 মাস পরে তিনি একটা টিভি চ্যানেলকে, পাকিস্তানি টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি 2022 সালের 9 মে ইমরান খানকে অ্যারেস্ট করা হয় এবং তার ঠিক প্রায় 2 মাস পরে জুন মাসের 2 তারিখে 2022 সালে, সে বছরই, ইমরান খান তার একটা ইন্টারভিউ পাকিস্তানের টিভিতে প্রচারিত হয়। টিভি ইন্টারভিউয়ার তার ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে ইমরান খান ভবিষ্যৎবাণী করেছিলেন যে পাকিস্তান খুব শিগগির 3 টুকরো হতে যাচ্ছে। তিনি শুধু 3 টুকরো হওয়ার কথা বলেননি, তিনি এর সাথে এটাও বলেছিলেন পাকিস্তানের, যেটা নিয়ে এখন পাকিস্তান সব জায়গায় খুব গর্ব করে, ভারতকে ভয় দেখায়, এমনকি যে পাকিস্তান বাংলাদেশকে বলেছে তারা নাকি ওখান থেকে বাক্স করে নিউক্লিয়ার বোমা পাঠিয়ে দেবে বাংলাদেশের কাছে, বাংলাদেশও নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে এবং তখন আর ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো সেই প্রসঙ্গে ইমরান খান বলেছিলেন 2022 সালের 2রা জুন তারিখে তার ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে পাকিস্তান 3 টুকরো হবে। শুধু তাই নয়, তার সাথে পাকিস্তানের যে নিউক্লিয়ার বোমা, সেই নিউক্লিয়ার বোমাও পাকিস্তানের কাছে থাকবে না। এই প্রসঙ্গে সম্প্রতি খবর এসছে যে পাকিস্তান নিউক্লিয়ার বোমার একটা সেকেন্ড সাইট রাখতে চাইছিল, চীনের কাছে বলেছিল এই সেকেন্ড সাইট রাখা যায় সমুদ্রের নিচে যে সাবমেরিন থাকে, সাবমেরিনের মধ্যে। এই সাবমেরিনের মধ্যে সেকেন্ড যেটা, সেটা রাখবার জন্য চীনকে বলেছিল এটা দাও আমাদের, নইলে আমরা তোমাকে গদার বন্দর দেব না। তাতে চীন খুব রেগে গিয়েছে এবং চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেকটা তিক্ত হয়ে গেছে এই কারণে। তো যাই হোক, সেই সময় ইমরান খান বলেছিলেন পাকিস্তান 3 টুকরো হবে, পাকিস্তান নিজেই নিজেকে ধ্বংস করবে এবং এটা ব্যাংক্রাপসি, পাকিস্তান একেবারে ব্যাংক্রাপ্ট একটা দেশ হয়ে যাবে। ব্যাংক্রাপসির কোন মুখে এসে দাঁড়িয়েছে এখন তালিবান, তারা এবার পাকিস্তানের সাথে তাদের লড়াই হয়ে গেছে আফগানিস্তানের তালিবানদের, এবং পাকিস্তানের ভেতরে যে তালিবান যারা আছে তারাও এসছে লড়াইতে। এখন যে প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নটা হচ্ছে যে আজকে আমরা আমাদের সঙ্গে যাকে পেয়েছি অতিথি হিসেবে, শুদ্ধ সত্য রায়, সেই শুদ্ধ সত্য রায়, তাকে আমরা প্রশ্ন করব বালুচিস্তান কোন কোন, এই যে তার মধ্যে যে টুকরোগুলো হবে তার অন্যতম হচ্ছে বালুচিস্তান।
বালুচিস্তান এখন কাঁপিয়ে দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। আমরা বালুচিস্তানের লিবারেশন আর্মির এই যেভাবে তারা মুক্তিযুদ্ধ শুরু করেছে এই সম্পর্কে তাদের কাছ থেকে আমরা জানতে চাইব। হ্যাঁ, নমস্কার। 1971 সালে আমরা একটা পাকিস্তান থেকে ভাগ হওয়া বাংলাদেশকে পেয়েছিলাম। এবার আবারও আমরা সম্ভবত হয়তো কিছুদিনের মধ্যে আর একটা নতুন দেশ পাবো, যেটার নাম হচ্ছে বালুচিস্তান। এই বালুচিস্তানটা এখন যেভাবে তপ্ত গরম ফুটন্ত কড়াইয়ের মধ্যে চলছে, তাতে মনে হচ্ছে বালুচিস্তান আর বেশি দিন পাকিস্তান ধরে রাখতে পারবেন না। তাদের যে নির্যাতন, অত্যাচার, দখলদারি, উপনিবেশিকতা এগুলো চালাচ্ছে, এগুলোর বিরুদ্ধে ওখানকার যে জনতা তারা রীতিমতো আন্দোলনে নেমে পড়েছে। এবং এটা এখন থেকে নয়, যখন বালুচিস্তান ছিল একটা স্বাধীন রাজ্য। এটা কবে ছিল? এটা যখন ভাগের আগে এটা একটা স্বাধীন রাজ্য ছিল। সেই সময় যখন ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে এনারা ছিলেন স্বাধীন রাজ্য হিসাবে, সেই সময় যখন দেশ ভাগ হয়, সেই সময় ওনাদের কাছে একটা অপশন ছিল, আপনি কোথায় যাবেন। আপনি ভারতেও আসতে পারেন, আপনি পাকিস্তানেও যেতে পারেন। কিন্তু সেই সময় এই যে বালুচিস্তানটি 4টি একটা বিশেষ অঞ্চল নিয়ে গঠিত ছিল, যেগুলো হচ্ছে কালাত, খায়রান, লাসবোলা আর মাকরান। এই 4টি অঞ্চল নিয়ে এইগুলো ছিল। তো সেই সময়কার কালাতের যে মীর আহমেদ খান, উনি বলেছিলেন যে না, আমরা স্বাধীন রাষ্ট্র গড়ব। এবং সেই রাষ্ট্র গড়ার উদ্যোগী হয়ে এটা চলতে থাকে। যখন ভারতবর্ষে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল, সেই সময় তিনি তার একজন উকিল অ্যাপয়েন্ট করেছিলেন, যিনি হচ্ছেন জিন্না। এবং জিন্নার সাথে তার খুবই সদ্ভাব ছিল। এবং উনি বিভিন্ন সময় মানে আর্থিকভাবে তাদের সাহায্য করতে, এবং তাদের সাহায্যের জন্য উনি সবসময় উদ্গ্রীব ছিল কিভাবে তাদের সাহায্য করা যায়, এটা উনি করে এসছেন। তো এইবার যখন এই ক্যাবিনেট মিশন আসে, তখন জিন্না ওনার হয়ে এটা আলাদা রাষ্ট্র করার জন্য তদারকি করেন। এবং কালো ভবিষ্যতে সেটা সেই জায়গাতে চলেও যায়। এবং 4 আগস্ট 1947 সালে রাউন্ড টেবিল মিটিং যখন হয়, সেখানে আহমেদ খানও ছিলেন। সেখানে এরা একটা আলাদা রাষ্ট্র বালুচিস্তান বলে প্রতিষ্ঠা পায়। এবং কিছুদিন বাদেই দেখা যায় খায়রান তারা বলে ওঠেন যে আমরা আর এর মধ্যে থাকবো না, আমরা পাকিস্তানের সাথে যোগ দেবো। তো সেই হিসাবে লাসবোলা, মাকরান, খায়রান এরা বেরিয়ে যায় এবং রয়ে যায় কালাত থাকে যখন। তো কালাতে তারা একটা নিজেদের মতন দেশ গঠন করে চলছিলেন। এবার দেখা যায় এই চলতে চলতে কিছুদিনের মধ্যে একটা কিছু সমস্যার সৃষ্টি হয়। 28শে মার্চ 1948 সালে পাকিস্তানি আর্মি তারা কালাতটা দখল করে এবং যে মীর আহমেদ খান, ওনাকে ধরে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং জোর করে সই করানো হয় পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এবং ওনাকে বাধ্যগতভাবে সেই সইটা করতে হয়। এবং তারপরে যেটা হতে থাকে, দীর্ঘদিন ধরে একটা অত্যাচারের সীমা চলতে থাকে, যেখানে মানুষ দীর্ঘদিন সহ্য করতে করতে একটা সময় মানুষের তো দেয়ালে পিঠ থেকে যায়। এবং সেই সময় যখন 1959 সালে নওরোজ খান বলেন একজন, উনি এই আন্দোলন শুরু করেছিলেন এবং তার 2 ছেলে এবং আরও কিছু লোক তারা আন্দোলন করছিলেন। ব্রিটিশ সরকার, পাকিস্তান গভর্নমেন্ট তখন তাদেরকে ভরসা দেয়, আপনারা আত্মসমর্পণ করুন, আমরা এই বিষয়টি নিয়ে ভেবে দেখবো আমাদের এই ব্যাপারে। যেই ওনারা আত্মসমর্পণ করেন, সঙ্গে সঙ্গে উনি এবং ওনার 2 ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং ওনার বয়স যেহেতু 80 বছর ছিল, সেই জন্য ওনাকে আর মৃত্যুদণ্ড দেওয়া হয় না, ওনাকে যাবজ্জীবন করে দেওয়া হয়। তো এইভাবেই চলতে থাকে নিপীড়ন, একের পর এক লোক গুম হয়ে যাওয়া, অথচ আপনারা যদি দেখেন, এই বালুচিস্তান থেকেই সর্বোচ্চ মাইন্স আহরণ, সর্বোচ্চ এখন যে সুই যে গ্যাস ভান্ডার ওটা ওখান থেকে সারা পাকিস্তানের বড় বড় শহরে হচ্ছে, যেখানে আলোকিত হচ্ছে। তাদের কিছু বালুচিস্তানের কোনো উপকার হচ্ছে না এতে। এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় মাইন্স, কয়লা, তামা,
সোনা, বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস, নিউক্লিয়াসে যে আপনার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ওদের যে শোষণ চলছিল বালুচিস্তানের মানুষের, সেই শোষণের বিরুদ্ধে লড়াই করবার জন্যে বালুচিস্তান পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সংগ্রাম শুরু করে দেয়। আমার যতদূর মনে পড়ছে যে স্বাধীন বালুচিস্তান মুভমেন্ট, যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বালুচিস্তান মুভমেন্ট, এটা 1973 থেকে 1977 পর্যন্ত চলেছিল। 1959 না, ওখান থেকে শুরু হয়েছিল, কিন্তু আমি বলতে চাইছি যে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, এই লিবারেশন আর্মি এরা তো প্রতিষ্ঠা হয় 2000 সালে। এদের অনেক পরে 2000 সালে চূড়ান্ত আন্দোলন চূড়ান্ত না, তার আগে আন্দোলন শুরু করে দিয়েছে। কিন্তু এইবার যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বালুচিস্তান মুভমেন্ট যেটা হয় সেটা 1973 শুরু হয়ে যায়, এবং তারপরে দেখা যায় যে পাকিস্তান সেখানে দমন পীড়ন নীতি শুরু করে দেয়। এবং আরো একটা বড় কারণ আমার যতদূর মনে হচ্ছে যে আফগানিস্তানের থেকে ওরা তখন কেজিবির সাথে লড়াই শুরু হয়ে গেছিল, আফগানিস্তানেরও নানা প্রবলেম শুরু হয়েছিল, এবং এর ফলে আগে কেজিবি মানে রাশিয়ার গোয়েন্দা সংস্থা, সোভিয়েত, সেই সোভিয়েতের গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই বালুচিস্তান যে মুভমেন্ট তারা টাকা পয়সা পেত, কিন্তু তারপরে ওটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এই 1973 থেকে এইসব ওদের তো বড় লম্বা লড়াইয়ের ইতিহাস আছে, লম্বা 70 বড় লড়াই। আর 2000 সালে বালুচিস্তান লিবারেশন আর্মিটা গঠন হওয়ার পর 2004 সালে আমার যতদূর মনে পড়ছে, 2005-এ ওই সময় দেখা যায় যে ওরা এগেনস্ট পাকিস্তানের বিরুদ্ধে ওদের আন্দোলন শুরু হয়ে গেল। পাকিস্তানের বিরুদ্ধে খুব বড় ভাবে শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, তারপর আকবর হুক্তি, উনি যে ওনাদের গভর্নর ছিলেন প্রদেশের, তো উনি এই আন্দোলনটা করেন, এবং আন্দোলন করার ফলে ওনাকে গুহায় গিয়ে লুকাতে হয়, এবং ওনাদের যে আর্মি, পাকিস্তান যে আর্মি, তাকে রীতিমতো করেন, আপনার তাড়া করে গিয়ে করতে থাকেন। এবং সেই মুহূর্তে উনি একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই আশ্রয় নেওয়ার পরে উনি ওখান থেকে ওনাদের যে সাবেক মন্ত্রী সাবেক মন্ত্রীর নামটা আবিদা হোসেন সম্ভবত, সাবেক যে মন্ত্রী ছিলেন আবিদা হোসেন, খুবই জনপ্রিয় ছিলেন। ওনাকে উনি ফোন করে বলেছিলেন যে আমি আমার জীবনে 80টা বসন্ত পেরিয়ে ফেলেছি। আমি স্যাটেলাইট ফোনের মারফতে উনি বলেছিলেন যে আমি আমার জীবনে 80টা বসন্ত পেরিয়ে ফেলেছি, তো আপনার এখন পাঞ্জাব সেনারা আমাকে মারবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, হয়তো যে কোনো মুহূর্তে উনি মারাও যাবেন। বলে এই মৃত্যুতে মনে করবেন না যে এই যে আন্দোলন, সে আন্দোলন থামবে, এবং উনি বীরের মৃত্যু গ্রহণ করেছিলেন সেই মুহূর্তে। বীরের মৃত্যু গ্রহণ করে এই আন্দোলন তারপর কিন্তু আরো দাও দাও করে জ্বলতে শুরু করেছে, আরো সেটা তো খুব বেড়ে আজকে তো একটা ভয়ঙ্কর জায়গায় এসেছে, একটা দেশ গঠন করার জায়গায় পৌঁছে গেছে, আজকে একটা ভয়ঙ্কর জায়গায় চলে এসছে। শুধু সময়ের অপেক্ষা, কবে বালুচিস্তান একটা দেশ। না, ঠিক আছে, আমি এই সময়ের মধ্যে দিয়ে আমি কতগুলো জিনিস জানতে চাইছি, এবং সেটা পাঠকদের অনেকেও সেটা জানলে সুবিধা হবে তাদের সবারই, যে বালুচিস্তান যে ব্রিটিশ আমলে যে বালুচিস্তান ছিল, সেই বালুচিস্তানের পুরোটা কিন্তু মানে পাকিস্তানে আসেনি, তার কিছুটা অংশ আফগানিস্তানেও রয়েছে। এবং আজকে পাকিস্তানে যে বিএলএ যারা পাকিস্তানে হামলা করছে এবং পাকিস্তান সেনার সাথে যাদের লড়াই চলছে, তাদের অনেকেরই কিন্তু তারা ডেরা বেঁধে রেখেছে, সেটা আফগানিস্তানের মধ্যে যে বালুচিস্তান যে অংশগুলো তার মধ্যে। 2 নম্বর হচ্ছে আজকে আফগানিস্তান কয়েকদিন আগে তালিবানের ওপরে আফগানিস্তানে গিয়ে পাকিস্তান বোমা ফেললো, বোমা ফেলার পরে তারপরে লড়াইটা শুরু হয়ে গেল, এবং এখন অনেকটা পাকিস্তান কোণঠাসা হয়ে পড়েছে, এবং অনেক কোণঠাসা হয়ে পড়েছে। এবং তারা কিন্তু এই সময় বালুচিস্তানে মনে রাখতে হবে, পাকিস্তান যে কয়েকদিন আগে যে বোমা বর্ষণ গুলো করলো, সেটা কিন্তু বালুচিস্তান প্রদেশে যেটা আফগানিস্তানের মধ্যে আছে সেখানে করেনি। ওটা কোথায় করেছিল? ওটা এই যে সেদিন পাকিস্তান বোমা ফেললো পাকতিয়া প্রদেশে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে বালুচিস্তানের দিক দিয়েও যেমন আফগানিস্তানের মধ্যে বালুচিস্তান প্রদেশ, সেখান থেকে গিয়ে তারা যেমন ঢুকে পড়ছে পাকিস্তানের বালুচিস্তানে, এবং সেখানে যতটা
বুঝতে পারছি যে বেশ কিছু সেখানকার যে পুলিশ আউটপোস্ট সেগুলো সব পুড়িয়ে ফেলেছে, দখল করেছে, বেশ কিছু আউটপোস্ট পুড়িয়ে ফেলেছে। এবং এদের সাথে পাকিস্তানের ওপরে একটা বড় চাপ আসছে, সেটা হচ্ছে তালিবানদের, টিটিপি, অর্থাৎ সেটা হচ্ছে তাহরিকে তালিবান পাকিস্তান, তারাও যেমন লড়ছে, তেমনি তালিবান সেনা আফগানিস্তানের তারাও গিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছে। অর্থাৎ সব দিক দিয়ে পাকিস্তানের উপরে একটা বড় চাপ আসছে, একটা হচ্ছে তালিবানদের কাছ থেকে, একটা আফগানিস্তানের সেনা তাদের কাছ থেকে, এবং সাথে সাথে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের কাছ থেকে। বালুচিস্তান লিবারেশন আর্মি বলে নয়, ওখানে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট আছে, মাজিদ আরো আছে, এক একটা পার্ট, এক একটা অংশকে কাউন্টার করার জন্য। এবং এরা বোধহয় সবাই মিলে বোধহয় একটা জয়েন্ট কমিটিও তৈরি করেছে, ঠিক যেভাবে মায়ানমারে বিভিন্ন প্রদেশগুলোতে এই আরাকান, চীন, কাচিন, এই সমস্ত প্রদেশগুলোতে যারা বিপ্লবী সংগঠন রয়েছে, এরা আবার সবাই মিলে কিন্তু একটা বডি তৈরি করে রেখে দিয়েছে মায়ানমারের সেনার, জুনটা সেনার বিরুদ্ধে। এই একই রকম ব্যাপার নিশ্চয়ই পাকিস্তানেও, বালুচিস্তানেও হয়েছে। অ্যাকচুয়ালি এদের অত্যাচারের মাত্রা এতদূর ছাড়িয়ে গেছে, সবাই এক হতে বাধ্য হয়েছে। যেখানে বালুচদের সংখ্যা এখন খুব নগণ্য, তারা ওখানে সংখ্যালঘু হয়ে পড়েছে, এবং সেখানে চিনি সেনা এবং পাঞ্জাব আর সিন্ধ প্রদেশের লোক এরা দখল করছে। তারা কোনো রকম ওখানে সুবিধা পায় না, কোনো চাকরি পায় না, তাদের ঘরে আলো নেই, এবং তাদের আজ এই আন্দোলনটা, এবং তাদেরকে তো পুরো তাদের মাইন থেকে পুরো মাইনের খনিজ পদার্থ তুলে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, যে বড় ব্যাপার আছে, এই যে আমি যতদূর জানি যে বালুচ লিবারেশন আর্মি এবং বালুচিস্তানের স্বাধীনতার জন্য যারাই লড়াই করছে, তাদের লড়াই যেমন পাকিস্তানের বিরুদ্ধে, তেমনি তাদের লড়াই হচ্ছে চীনের বিরুদ্ধেও। এক্স্যাক্টলি এই প্রসঙ্গটা নিয়ে যদি কিছু, হ্যাঁ, চীন তো একের পর এক দখল করে ফেলছে। ওখানে ওয়াখান করিডোর, ওই যে ভারত চীন করিডোর, যেটা এই সরি পাকিস্তান চীন পাকিস্তান করিডোর, তো সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, চায়না ইকোনমিক করিডোর যেটা আছে, ওটা তো ওরা ইউজ করছে। এবং সিপ্যাক টু যেটা ওরা আবার দ্বিতীয়বার আনতে চলছে। সিপ্যাক 2 মানে হচ্ছে 760 কিলোমিটার যে সমুদ্র বন্দর আছে, সেটাকেও তারা নেওয়ার চেষ্টা করছে। এবার এখানে বলা হচ্ছে জনসংখ্যা ওখানে চীনের 2048-এর মধ্যে বোঝা যাচ্ছে যে এত বেশি পরিমাণে হয়ে যাবে, যেখানে বালুচিস্তানের লোকেরা নিজেরা অস্তিত্ব সংকটে ভুগবে, এবং এই মুহূর্তে তারা যদি সেটা না সরাতে পারে, আগামী দিন তাদের অস্তিত্ব সংকট আছে। এইটা নিতে খুব সমস্যায় আছে। আর এই আন্দোলনে ওখানে এখন দেখা যাচ্ছে পুরুষ মহিলা সবাই সমান কাঁধ মিলিয়ে কিন্তু লড়ছে। একদিকে যেমন এরা লড়ছে, ওইদিকে একজন এখন বর্তমান দেখবেন একজন মহিলা উঠে এসেছে, যার 31 বছর বয়স, ডক্টর মেহরং বালুচ। উনি রীতিমতো আন্দোলন করছে, এবং ওনার বাবা হচ্ছে আব্দুল গাফার, একজন মজদুর মানুষ ছিলেন। এবং তাকে যখন 2012 সালের ডিসেম্বর মাসে বাবাকে হসপিটালে নিয়ে যায়, তখন তাকে অপহরণ করে পাকিস্তানের সেনারা, এবং তার মাত্র 16 বছর বয়স। সেই সময় থেকে সে সেই ছাত্র আন্দোলনের মধ্যে থেকে আন্দোলন শুরু করে, এবং 2011 সালের জুলাই মাসে তাকে পাওয়া যায়, তার বিক্ষত দেহ রাস্তার উপরে। এইরকম ভাবে একের পর এক লোককে তুলে নিয়ে গিয়ে টর্চার করে এরা এই অবস্থাগুলো করছে। এবং তারপর তার ভাইকে ঠিক 2017 সালের ডিসেম্বর মাসে তুলে নিয়ে যাওয়া হয়, 3 মাসে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে জেলে রেখে দেওয়া হয়, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। আর এই মেহরং বালুচ ইনি কন্টিনিউয়াস আন্দোলন করে যাচ্ছে, একদম নিরস্ত্রভাবে সাধারণ মানুষকে নিয়ে, যেখানে লাখে লাখে তার প্রত্যেক কটা ইয়েতে লোক হচ্ছে। এবং পাকিস্তান সেনা যে কোনো প্রকার প্রভুকে সন্তুষ্ট করার জন্য, তার চীন প্রভুকে সন্তুষ্ট করার জন্য তাদের বাধা দেওয়ার সব রকম চেষ্টা করছে, এবং তাকে মারবারও চেষ্টা করা হয়েছে। তাদের গোয়েন্দা বা তাদের যে বিশ্বস্ত যে ভোজনগুলো থাকে, তাদের দিয়ে একটা মারার চেষ্টা করে তারা ধরা পড়ে যায়। সেইখানে মেহরং বালুচ একবার বেঁচে যায়। এখানে একটা জিনিস আমার মনে পড়ছে, সেটা হচ্ছে একবার এই বালুচিস্তান লিবারেশন আর্মি, এরা বোধহয় সম্ভবত 2018 কিংবা 19-এ এরা করাচিতে যে চীনের দূতাবাস ছিল, হ্যাঁ, সেই দূতাবাস বালুচিস্তান লিবারেশন আর্মি গিয়ে সেখানে আক্রমণ করে, এবং 4 জন চীনা তাদেরকে হত্যাও পর্যন্ত করেছিল আমার মনে আছে। এবং এখন তারপর থেকে বালুচদের একটা বড় রাগ,
যে তাদের বুকের ওপর দিয়ে ওই ব্রিক্সের ওই সিপিএসি ওই যে লাইনটা মানে বর্ডার রোড ইনিশিয়েটিভ যেটা বিআরআই যেটা করেছিল, চীন তাদের ওই টাকা দিয়ে যেখানটা সেই বর্ডার অব্দি চলে যাবে এবং সেই জন্য বালুচিস্তানের ওপর দিয়ে এই যাওয়াটা, বালুচিস্তানের মানুষ গদারবর্ত বালুচিস্তানের মধ্যে, ফলে সেইগুলো দখল হয়ে যাচ্ছে বলে চীনও হয়ে গেছে এদের বড় শত্রু। চীনকে ওরা এবং চীনের উপরে চোরাগপ্তা আজকে যে বহু প্রায় শোনা যায় চীনের অফিসার লোকজন তারা কাজ করতে গিয়ে তারা মারা যাচ্ছে, বিভিন্ন মেরে ফেলছে। বিএলএ তার বিভিন্ন ফ্রন্ট আছে, যেমন মাজিদ ব্রিগেড বলে যেটা বলা হচ্ছিল, এটা স্পেশালি এদেরকে অপারেট করার জন্য আছে। আবার আরেক ধরনের আছে, এরকম ভাবে এরা প্রত্যেকটা পার্ট করে দিয়েছে। চীনের লোককে ট্রিট করার জন্য একটা, এদেরকে ট্রিট করার জন্য একটা, সরকারি দপ্তরে ট্রিট করার জন্য একটা, প্রত্যেকটা এরা সেপারেট করেছে। আচ্ছা, এইবার একটা প্রশ্ন, এই বালুচদের তো মেন এদের শত্রু হচ্ছে পাকিস্তান এবং চীন একদম। আর এদের কিভাবে ভারত থেকে কিভাবে সাহায্য পাচ্ছে? দেখুন, ভারত মানবিক সাহায্য সবসময় করে থাকে সব দেশকে, না বালুচ না প্রত্যেক জায়গায় দেখুন, যত শত্রুই হোক, যত বড় শত্রু হোক, ভারত কিন্তু নির্দ্বিধায় একদম দুহাত খুলে কিন্তু তাদেরকে মানবিক সাহায্যগুলো করে থাকে সব সময়। আমি মানবিক সাহায্যের কথা বলছি না, এবং আমি মানবিক সাহায্য নয়, যুদ্ধ করবার জন্য অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য এক। দুই হচ্ছে ওখানে একটা চিকেন নেক আছে, হ্যাঁ, সেই চিকেন নেকটা পর্যন্ত তার দিকে সবার নজর সেই জায়গাটার উপর। ওখানেও চীন, আফগানিস্তান ইত্যাদি, তাজিকিস্তান এইসব যে এই যে জায়গাটায় ওখানকার চিকেন নেক হচ্ছে একটা খুব ভালনারেবল একটা পজিশনে রয়েছে। ভারত সেই জায়গাটা, ভারতেরও ইন্টারেস্ট আছে সেখানে। ভারত এইটাকে কিভাবে দেখছে? ভারত অ্যাকচুয়ালি এই করিডোর, এটা সম্ভবত ওয়াখান করিডোর বলছেন আপনি, যেটাকে ওখানকার বলা হয় চীনের, যেটাকে ওই জায়গায় একটা চিকেন নেক বলতে যেটা বোঝানো হয়। আমাদের এখান থেকে শিলিগুড়ির চিকেন নেকটা আমাদের কাছে খুব পরিচিত, ওখানেও আছে চিকেন নেক। ওটা অ্যাকচুয়ালি চলে আসে, এটা হচ্ছে আপনার বালুচ দিকে হচ্ছে আফগানিস্তানের মধ্যে ওটা চলে আসে। অনেকগুলো বর্ডার আছে এদিকে ওদিক, চারদিকেই তো লোকজন আছে, তাজিকিস্তান, আফগানিস্তান, চায়না। হ্যাঁ, এইটাই বলছি, চারটে রাষ্ট্র ওখানে এদের মধ্যে আছে। এবং এটা চীন যে কোনো প্রকারে এই চাইছে এই জায়গাটা দখল করে নিতে। এই জায়গাটা দখল করে নিতে পারলে তারা একটা বেশ ভালো একটা পজিশনে চলে যাবে, এবং যুদ্ধের জায়গাটা তারা একটা ভাবে যেখান থেকে আফগানিস্তানকে অ্যাটাক করতে পারবে। এবং এই জন্য তাজিকিস্তানে তাদের কদিন আগে যে আইএসআই এর যে উনি গেছিলেন, উনি গিয়ে সেখানে গিয়ে বুঝিয়ে টুজিয়ে এসছে, আমাদের তো আফগানিস্তান শত্রু, তা আপনাদেরও তো মনে করে ভালো সম্পর্ক তাজিকিস্তানের সাথেও আফগানিস্তানের নেই। তো সেই সুযোগে সদ্ব্যবহার করতে গেছিল, কিন্তু আমার মনে হয় তাদেরকে পত্রপাঠ বিদায় করে দিয়েছে ওখান থেকে, বলেছে না আমরা এই ব্যাপারে কোনো কিছু সাহায্য করতে পারবো না। ওই জায়গাটার উপর ওটা বোধহয় সম্ভবত তাজিকিস্তানে কিন্তু আমাদের ভারত তাজিকিস্তানের সাথে যে ভারতের ওই চীনের একটা স্ট্রিং অফ পালস আছে, তার বিরুদ্ধে ভারত করেছে কি একটা ডায়মন্ড নেকলেস করেছে, যেটা দিয়ে চীনকে ঘিরে নেওয়ার মতো একটা করেছে। তাতে তাজিকিস্তান আমাদের একটা বড় পার্টনার। তাজিকিস্তানের দুটো বিমানবন্দর আমরা তৈরি করেছি, মানে ভারত সরকার তৈরি করেছে। প্রথমটা অটল বিহারী বাজপেয়ীর সময় শুরু হয়েছিল, নরেন্দ্র মোদী এসে সেটাকে আরো বাড়িয়েছে। হ্যাঁ, সেই মিত্রতাটা অনেক গুণে। সুতরাং সব পরিস্থিতিগুলো দেখে আমরা বোধহয় বলতে পারি যে পাকিস্তানের ভেঙে যাওয়াটা, এমনি তো পাকিস্তান এখন ভিখিরি দেশ হয়ে গেছে, সারা পৃথিবীর থেকে ভিক্ষে চেয়ে নিয়ে, IMF এর কাছ থেকে ভিক্ষে নিয়ে করে তাদের দিন কাটছে। তার মধ্যে ওরা একটা বড় ভুল করলো, সেটা হচ্ছে তালিবানের মানে আফগানিস্তানে বিমান হানা করে এখন ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা হচ্ছে পাকিস্তানের। তো আপনার কি মনে হয় যে পাকিস্তান আজকে যে বিপদে পড়েছে তাতে খুব শিগগির 1-2 বছরের মধ্যেই পাকিস্তানের টুকরো হতে যাচ্ছে? এই টুকরোগুলো একটা তো বালুচিস্তান নিয়ে বললাম, আমরা মনে হচ্ছে বালতিস্তান, গিলগিট বালতিস্তানও একটা। এবং আমার যতদূর আরেকটা কথা মনে হচ্ছে, আমার আরেকটা কথাও মনে হচ্ছে যে 2016 সালে সম্ভবত, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবসে আমাদের রেড ফোর্ট থেকে তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি উল্লেখ করেছিলেন 2016 সালে বলছি, 2016 সালের 15ই আগস্ট লালকেল্লা থেকে ভাষণটা হয়েছিল। হ্যাঁ, সেখানে সেই ব্যাপারটা নিয়ে একটু দু কথা বলুন। ওই অ্যাকচুয়ালি ওই সময়টা হচ্ছে আপনার 2016 সাল,
তার আগে করিমা বালুচ বলে একজন মহিলা ছিলেন, যিনি প্রধানমন্ত্রীকে রাখি পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যেন তাদেরকে এই যে অবস্থা, তার ভাইগুলো প্রতিদিন নিখোঁজ হয়ে যাচ্ছে, কোনো ছেলে বাড়িতে নেই, প্রতিদিন এই যে তার যে কষ্ট দুঃখ সেটা জানিয়েছিলেন তিনি এবং প্রধানমন্ত্রীর কাছে কিছু সাহায্যের আশাও করেছিলেন। মানে এই যে ওদের যে উপর অত্যাচার, এটা যেন উপরে তোলে হয়, যেন সবার সম্মুখে আনা হয় জিনিসটাকে যেভাবে পাকিস্তান চেপে দিন রাত গুম করে দিচ্ছে, সেই জিনিসটা যেন উপরে তোলা, এবং সেটা প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে এবং উনি বলেও ছিলেন সবাইকে। উনি বলেও ছিলেন যে আমরা আমাদের যত রকম মানবিক সাহায্য, কারণ বলতে তো পারেন না সামরিক সাহায্য করবো, কিন্তু মানবিক সাহায্যের কথা বলেছিলেন। কিন্তু আমার কাছে খবর আছে যে আজকে আফগানিস্তানকে নিয়ে, আফগানিস্তান, তাজিকিস্তান এবং ওই বালুচিস্তানের বালুচ বিদ্রোহীদের তাদেরকে সমর্থন দিয়ে নরেন্দ্র মোদী একটা স্পষ্ট বার্তা দিয়েছেন এবং এই বার্তার যে সুফল হিসেবে, এই বার্তার ফলশ্রুতিতে পাকিস্তান এখন বিভক্ত হয়ে যাওয়ার জায়গায় পাকিস্তান চলে গেছে। পাকিস্তানের তো নিজেরই তৈরি তালিবান। হ্যাঁ, সেটা তো প্রথম অবস্থায় করেছিল। যেদিন আফগানিস্তান স্বাধীন হয়েছিল, মানে ব্রিটিশ মানে আমেরিকা ইউএসএ যে সামরিকরা চলে গেছিল, তখন কি বলেছিলেন ইমরান খান? বলেছিলেন না আজকে দাসত্ব শৃঙ্খলা থেকে মুক্ত হয়েছে, এরকম একটা কথা বলা। সবই ঠিক আছে, সে তো রাজনীতি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, রাজনীতি সবসময় চলতে থাকে। কারণ আফগানিস্তান তালিবান শাসন, এই তালিবান শাসনে আফগানিস্তানের সাথে নরেন্দ্র মোদী আমাদের এই হিন্দু ভারতবর্ষ একটা গোঁড়া ইসলামী দেশের সাথে আমরা গোঁড়া হিন্দু কখনোই বলবো না, কারণ হিন্দু কখনো গোঁড়া হয় না। হিন্দু হচ্ছে সে একটা উদার ধর্ম তার। তো এই ধর্মে তারা যেভাবে দুটো দেশ এক হয়ে আজকে পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে একটা অক্ষ শক্তি তৈরি করেছে, একটা শক্তি তৈরি করেছে, একটা ফোর্স তৈরি হয়েছে। এই ফোর্সের ফল হিসেবে আমার মনে হয় খুব শিগগির ইমরান খান যে ভয়টা পেয়েছিলেন 2022 সালের জুন মাসে, সেটা তিনি যেটা বুঝতে পেরেছিলেন, সেটা মনে হচ্ছে এতদিন পরে সেটা সত্যি হতে চলেছে। হ্যাঁ, ঠিক। তাহলে হ্যাঁ, এবার শেষ করুন দুটো কথা বলে, তারপর আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। বিশেষ কিছু আর বলার নেই। তো ব্যাপারটা হচ্ছে যে যেভাবে খাইবার পাখতুনখোয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে অ্যাটাক চলছে, 7টা জায়গায় পর পর যেভাবে এরা বোমবার করেছে, তারা বলছে সেখানে নাকি সব লুকিয়ে থাকে উগ্রপন্থীরা, মানে যারা টিটিপিরা মেরে ওখানে গিয়ে লুকিয়ে থাকে। তো যে বিষয়টা দেখে 46 জন মতন মনে হয় হত্যা হয়েছিল, যেখানে ওরা কিন্তু বারবার ওরা বলেছে যেখানে ম্যাক্সিমামটা শিশু ও নারী বা এরকম টাইপের এরকমই কিছু বক্তব্য এসেছিল যে যেখানে তাদেরকে মারা হয়েছে। এবং তালিবান ওরা বলেছিলেন আমরা এর প্রতিশোধ নেব, এবং তারা কিন্তু কথা রেখেছে এবং তারপরে তারা যে লাস্ট যে অ্যাটাকটা করলো, একটা কথা মনে হয় যে কাশ্মীরে যেভাবে মদদ দিয়ে পাকিস্তান লড়াই শুরু করে দিয়েছে, আত্মঘাতী হাঙ্গামা শুরু করে দিয়েছে, যেভাবে ভারতীয় ফৌজকে এত বছর ধরে মেরেছে, তার খুব সামান্য একটা অংশই হয়তো বালুচিস্তান থেকে টিটিপি যারা ওখানে লুকিয়েছিল ওই সমস্ত এলাকায়, তারা গিয়ে পাকিস্তানে গিয়েছে। তাদেরকে মারার জন্য যে বোমা ফেলতে হয়েছে, এটা একটু বেশি তাড়াতাড়ি করে ফেলেছে এবং অধিক রিয়াকশন হয়ে গেছে। সেই রিয়াকশনের ফলে, কারণ এরকম হলে তো পাকিস্তান যে শুরু করেছে ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীদের পাঠিয়ে, তাতে তো প্রতিদিনকে পাকিস্তানে গিয়ে বোমা ফেলতে হয় ভারতকে। ভারত তো তা করে না। তো একটু বেশি ওরা রিয়াকশনটা দেখিয়ে ফেলেছে পাকিস্তান, তার পরিণাম এখন ভুগছে। এখন ভারতের কাছে পর্যন্ত তারা এসে বলছে যে তাদেরকে বাঁচাবার জন্য তারা এ করছে। তো এই সবগুলো হচ্ছে পাকিস্তানের যারা শাসন করে না, সামরিক শাসন, মানুষের, ওরা তো যে সরকার এখন চলছে, সরকার তো কোনো ভোটে জেতা সরকার নয়, এটা সামরিক সরকার, এরা হচ্ছে ব্যবসাদার সরকার, এরা সাবান বানায়, এরা দুধ বানায়, এই সামরিক সরকার বিভিন্ন রকমের ব্যবসা করে নিজেদের, মানে এই সামরিক সরকার সব ধরনের প্রোডাক্ট বানায়। এবং এরা পরিষ্কার বলে দিয়েছে সামরিক যদি কোনো মালপত্র, মানে এই ধরনের মালপত্র যদি হয়, তাহলে কিন্তু তারা এগেইনস্টে কঠোর স্টেপ নেবে। অলরেডি কিন্তু এরকম একটা ডিক্লারেশন। হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা ব্যাপার হচ্ছে, ওরা এখন নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেছে। ভারত পাকিস্তান একসাথে দু দেশের তখনকার জিডিপি একই জায়গায় ছিল,
আজ সেখান থেকে পাকিস্তান কোথায় চলে গেছে আর ভারত কোথায় উঠে এসছে। তার কারণ হচ্ছে ভারতের একটা বেসিক ডেমোক্রেসি আছে, এখানে উদারবাদ আছে, এখানে ধর্মীয় গোঁড়ামি নেই, এখানে প্রত্যেকের জন্য সমান ব্যবস্থা আছে। তার জন্যই ভারত আজকে এই উপরে ক্রমশ উপরে উঠছে। আজকে আমাদের আলোচনা অনেকটা সময় চলে গেল, অনেকটা সময় ধরে চললো। আজকের মতো এখানে এগোচ্ছি, থামছি। পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব আবার এই সমস্ত বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা এখানে আমাদের শুদ্ধ সত্য রায় মশাই এসছেন, তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো প্রোগ্রাম আমাদের এখানেই সমাপ্ত। দেখা হবে পরের প্রতিবেদনে। নমস্কার।